জলপাইগুড়ি জেলায় আজকে প্রায় 400 কোটি টাকার উদ্বোধন এবং শিলান্যাসের প্রোগ্রাম দেওয়া হয়েছে। আর আজকে এই মিটিং থেকে 1,55,000 লোক পরিষেবা পাচ্ছেন গভর্নমেন্টে। আজকে আমি দার্জিলিং জেলাকে অভিনন্দন জানাই। আমরা যে তিস্তা বাজার এবং পেশকের মাধ্যমে একটা নবনির্মিত সেতু করে দিলাম, যার ফলে দার্জিলিং এবং কালিম্পং এর মানুষ অনেক উপকৃত হবে। 2011 সালের পর প্রায় 6,56,000-এর বেশি পাট্টা দেওয়া হয়েছে। সবুজ সাথী প্রকল্পে এবছরই 12.5 লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে। আর ক্লাস 11তে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন 10,000 টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো, যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে পারো। আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। রাজ্য নেতৃত্ব আপনাকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি করেছে। এই জেলা শুভেন্দুর জেলা, এই কঠিন সময়ে দায়িত্ব নিয়ে কি ভাবছেন? প্রথমত বলবো, শুভেন্দুর জেলা বলে পূর্ব মেদিনীপুর জেলার কোনো পরিচিতি নেই। এই জেলা মাতঙ্গিরির জেলা, এই জেলা সতীশ সামন্তের জেলা, এই জেলা সুশীল ধারার জেলা। তো এই জেলা শুভেন্দুর মতো গদ্দারের জেলা এই জেলা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্র ছায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে নেতৃত্ব হিসাবে মেনে নিয়েছিলেন বলেই তিনি এই জেলা থেকে এমপি হয়েছিলেন। তার পরিবারের, তার বাবা এমপি হয়েছিলেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, ভাই সাংসদ হয়েছিলেন, ভাই চেয়ারম্যান হয়েছিলেন, তিনি নিজে রাজ্য মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন। কিন্তু আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার মতো একজন ভূস্তরের কর্মীকে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছে। তো আমরা 2024-এর লোকসভা নির্বাচনে এতে আমরা 8টা বিধানসভাতে পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে একদম তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা বুথ স্তরের কর্মী, যারা বুথ সভাপতি, বুথ কমিটি, অঞ্চলের নেতৃত্ব দেয়, ব্লকের নেতৃত্ব দেয়, জেলায় নেতৃত্ব দেয়, সবাইকে সঙ্গে কর্মীদেরকে মর্যাদা দিয়ে 2026 সালের বিধানসভায় 8টা সিটি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার ক্ষমতা। এই জেলায় অনেকেই বলে যে শুভেন্দুর সঙ্গে বেশ কিছু তৃণমূল নেতৃত্বের যোগাযোগ আছে, সেইটা কিভাবে সামলাবেন? শুভেন্দু অধিকারীর সঙ্গে যাদের যোগাযোগ ছিলেন তারা অনেকেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় অনেকেই টিকিট পেয়েছিলেন, অনেকে পরাজিত হয়েছে। আর যদি কেউ গোপনে যোগাযোগ রাখে, আমরা সবাইকে বার্তা দিয়েছি যে আমরা যে দল করি, দল মানে মা। আমরা আমাদের যদি মায়ের সম্মান না রক্ষা করতে পারি, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান যদি রক্ষা করতে পারি না পারি, যদি কারণ মনে হয় ব্যক্তি পছন্দ অপছন্দের উপরে তিনি বিধানসভা নির্বাচনে দল করবেন, নির্বাচনের 10 দিন আগে বসে যাবেন বিক্রি হওয়ার থেকে, তিনি এখনই তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে যে সুজিত রায় যদি তৃণমূল কংগ্রেস ছাড়ে, 1 ঘন্টার মধ্যে 10,000 সুজিত রায় তমলুক সাংগঠনিক জেলায় তিনি তৈরি করবেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আমরা 294টা বিধানসভায় লড়াই করি, আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় লড়াই করি, এমপি সিটে লড়াই করি। তো মমতা বন্দ্যোপাধ্যায় এর যে মুখ, সেই মুখ ছবি যার পিছনে থাকবে তিনি কিন্তু নেতা। তাই আমাদের যারা কিছুটা রটনা, আমি এখনো অবধি খবর পাইনি যে কারোর সঙ্গে কারোর যোগাযোগ আছে। এবং শুভেন্দু অধিকারী, সবাই আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করছি, মমতা ব্যানার্জি আদর্শে করছি, তারা শুভেন্দু অধিকারী বিভিন্ন কথা এবং কর্মসূচির বিরোধিতা করছে। আমি সবাইকেই বলবো যে যেখানে বলার সুযোগ পাবে তারা যেন সবাই শুভেন্দু অধিকারী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে, দিদি আমাদের কাছে নেত্রী মাতৃ সমান, তাকে যেভাবে আক্রমণ করছে, সেই আক্রমণের আমাদের রাজনৈতিক কর্মসূচি থেকে আমাদের যেখানে বলার সুযোগ হবে সেখান থেকে আমাদের প্রতিবাদ করা দরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো ফুফু বলছেন, কখনো বেগম বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন। আবার তাদেরই নেতা দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার মানুষকে চিনিয়েছেন, সেই দিলীপ ঘোষ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে একটাও কালি দাগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই কোনো অভিযোগ নেই, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সততার প্রতীক।
শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন সততার প্রতীক হিসাবে। তো তাই আমরা যে যেখানে বলার সুযোগ পাবে তার প্রতিবাদ করতে হবে। এবং শুভেন্দু অধিকারী তিনি তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলা সহ সারা বাংলায় হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন ঘটাচ্ছে। আর তিনি চোর চোর চোরের কথা বলছেন। তো শুভেন্দু বাবু 2020 সালের 19শে ডিসেম্বর তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে তো আমরা চোর বলি। আমি বিভিন্ন রাজনৈতিক সভা থেকে বলি, শুভেন্দু অধিকারীকে 2016 সালে বিধানসভার প্রাককালে রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির রাহুল সিনহা নারদার ছবি প্রকাশ করে বলেছিলেন শুভেন্দু অধিকারী চোর। তো শুভেন্দু অধিকারীকে কোন সময় পাউডারে ধোয়া? তো শুভেন্দু অধিকারী আজকে তৃণমূল কংগ্রেসকে চোর বলার আগে শুভেন্দু অধিকারী মনে রাখা উচিত তিনি 2020 সাল অব্দি তৃণমূল কংগ্রেসটা করেছেন। তিনি গোটা পূর্ব মেদিনীপুর জেলা সহ সারা রাজ্যের বিভিন্ন জেলায় নেতৃত্ব দিতেন। তিনি তো, আমরা তৃণমূল কংগ্রেস যদি আজকে চোর হয় তাহলে চোরদের সর্দার ছিলেন শুভেন্দু অধিকারী। তো সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে চোর বলছে, এটা লোককে উত্তেজিত করার জন্য বলছেন। যে চোরের মায়ের বড় গলা একটা বাংলায় প্রবাদ বাক্য আছে। তাই যিনি চোর তিনি সবাইকেই চোর বলে মনে করছেন। কারণ আমি মনে করি পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় তোলাবাজ আর চোর যদি কেউ থাকে তার নাম শুভেন্দু অধিকারী। আর সব থেকে বড় তোলাবাজ চোরের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন নিয়োগ দুর্নীতি এবং শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছেন নেতারা, তাদেরকে ধরুন। কি বলবেন? শুভেন্দু অধিকারী তো যখন 2016 সালে নিয়োগ হয় তখন মন্ত্রিসভার সদস্য ছিল। শুভেন্দু অধিকারীর আমলে শিশির অধিকারী জেলা সভাপতি ছিলেন তার বাবা। তার ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের সাংসদ ছিলেন। সৌমেন্দু অধিকারী পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তো যদি নিয়োগ দুর্নীতি হয়ে থাকে সেদিন শুভেন্দু অধিকারী মুখ খুলেনি, কারণ তাহলে নিয়োগ দুর্নীতির মাথা কে ছিলেন, নিয়োগ দুর্নীতি কে করেছিলেন সেটা কিন্তু মেদিনীপুরের মানুষ, বাংলার মানুষ জানে। এবং এই নিয়োগ, এই বিভিন্ন দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী নিজের মুখে স্বীকার করেছে যে 2014 সাল থেকে আমার সঙ্গে অমিত শাহ যোগাযোগ আছে। তো তিনি ভারতীয় জনতা পার্টিতে অমিত শাহ পা ধরে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে নিজেকে সিবিআই ইডির হাত থেকে বাঁচানো। আপনাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা প্রকট হয়েছে, এই গোষ্ঠীদ্বন্দ্বকে কিভাবে সামলে 2024 নির্বাচনে এগোবেন? আমাদের কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেতা, তার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্য
আমি তো এটা এবার দেখো, ঠিক আছে ভাই ওটা পরে দেখাস। বুমটা দে তুই, ওখানে তুই বুমটা দে, বুম দিতে বলছিস। একটু বুমগুলো ছড়ালে ছবি হবে। এই বুমগুলো এই খোকন পেঁচা ছবি হবে, পেঁচা। চলো চলো বলো, জোরে বলবে ভাই এদিকে তাকিয়ে বলিস। আপনারা জানেন যে যাদবপুর ইউনিভার্সিটির এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আবার নাড়িয়ে দিয়েছে। বারংবার ইউনিভার্সিটির ভেতরে কিছু মাওমাকুর সংগঠন আছে যাদের থেকে শিক্ষা নিচ্ছে না। আমরা সারা বাংলা জুড়ে যেখানে নিয়ম মেনে চলার চেষ্টা করি, সেটা আমাদের পছন্দ হোক না হোক, সেখানে যাদবপুর নিয়ম ভাঙার খেলা খেলে এবং এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত রয়েছে জুটার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের। আজকে আমরা বারংবার অভিযোগ করেছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে এমনই একটি কালচার রয়েছে যেখানে যদি কেউ বামমনস্ক রাজনীতি করেন তবে সে তার পড়াশোনায়, তার পিএইচডি সুযোগ পাওয়ার ক্ষেত্রে, তার নাম্বারের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পান। উল্টে যদি কেউ তাদের বিরুদ্ধে মতাদর্শী রাজনীতি করে তবে তাদেরকে পিএইচডিতে সুযোগ দেওয়া হয় না। যদি পিএইচডি করে তাদেরকে ভয় দেখানো হয় যে তাদের পিএইচডি কমপ্লিট হবে না, তাদের নাম্বার কমিয়ে দেওয়া হয় এবং ক্লাসের মধ্যে এক সামাজিকভাবে বয়কট দেওয়ার ডাক করা হয়, যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা থাকে জুটার টিচার। আজকে সারা বাংলা জুড়ে প্রত্যেকটা জায়গায় ইউনিয়ন রুম বন্ধ, কিন্তু যাদবপুর যখন ইচ্ছে ইউনিয়ন রুম খোলে, যখন ইচ্ছে ইউনিয়ন রুম বন্ধ। এদের জন্য যেন কোনো নিয়মে নিয়ম নয়, ঠিক সেটাকে সামনে রেখেই আজকের বোধহয় এই ঘটনা। আজকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছে এই অনুষ্ঠান এত রাত অবধি চালানোর কোনো পারমিশন তাদের পক্ষ থেকে ছিল না। আজকে প্রো ভাইস চ্যান্সেলর বলছেন, রেজিস্ট্রার বলছেন যে তাদের পক্ষ থেকে ছিল না। তবে কি করে তারা অনুষ্ঠান করলো, কারা অনুমোদন দিল, আজকে এদের পেছনে কারা রয়েছে, কোন শক্তি রয়েছে যে যার ফলে এরা অনুমোদন ছাড়াও সবকিছু করে দিতে পারে, এই প্রশ্ন আমাদের কাছে বারবার আসছে। এবং কোনো এক জায়গায় যে মিলে যাচ্ছে যে আমার সহযোদ্ধারা যে কথা বলেছে তাদের তৃণমূল ছাত্র পরিষদ করলে অনেক র্যাগিং এর শিকার হতে হয়, যে র্যাগিং শুধু ছাত্র প্রতিনিধিরা করে না, যার সঙ্গে শিক্ষকদেরও একাংশ যুক্ত। আজকে এই ঘটনা যাদবপুর প্রেসিডেন্সি মতন দুটো ইউনিভার্সিটি শুধুমাত্র দেখা যায়, তার বাইরে দেখা যায় না। আজকে তারা নৈতিকতার পাঠ দেখার। আজকে আমি বলছি তৃণমূল ছাত্র পরিষদ একমাত্র নৈতিকতা রক্ষা করে। আজকে তৃণমূল ছাত্র পরিষদ যদি মনে করতো তাদের যে আজকে লোক আছে সেই লোকের অর্ধেক লোক নিয়েও যদি তারা ভেতরে ঢুকতো, আজকে এদের ইউনিয়ন রুমের একটা অংশ অবশিষ্ট থাকতো না। আজকে বিভিন্ন জায়গায় এরা বলে বাধাদান করা হয়। আজকে আমরা বলছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করি। আজকে এখানে সকালবেলায় কালকের ঘটনার পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যেটুকুনি সিসিটিভি ফুটেজ আছে যে এসএফআইয়ের বিভিন্ন নেতারা তারা পালিয়ে যাচ্ছেন ক্যাম্পাস থেকে। একটা মেয়েকে মৃত্যুর মুখে ঢেলে দিয়ে একটা ছাত্রীকে তাদের অনেক স্বপ্ন নিয়ে পাঠিয়েছিল তার মা বাবা, তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আজকে এরা ক্যাম্পাস ছেড়ে পালাচ্ছে। এদের নৈতিকতা কিসের অনুষ্ঠান? আজকে অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ডে কি আছে, কারা অনুষ্ঠান করছে, কারা অনুমোদন ছাড়া অনুষ্ঠান করলো? আমরা চাইছি তদন্ত হোক, কাদের সক্ষমতা রয়েছে। আজকে আমি ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর রেজিস্ট্রার কারেক্টে কথা বললাম, যে কথা আমার বাড়ির মা আমায় বলে যে আরে যাদবপুরে তো সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তারা শুধুমাত্র পড়ার সুযোগ পায়। আজকে কি করে এই ভালো ভালো ছেলেগুলো যারা 10-12 পাস করে এসছে তারা ক্যাম্পাসে এসে তারা এরকম মাদকের মধ্যে তারা পড়ে যাচ্ছে? তারা কিভাবে নিষিদ্ধ জিনিস তারা গ্রহণ করছে? ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কি একদমই কন্ট্রোল নেই? বা তাদের কারা আছে যারা এই পরিবেশ সৃষ্টি করছে, ভয়াবহ পরিবেশ, যে ভয়াবহ পরিবেশে এই ঘটনা বারবার ঘটছে? আজকে আপনারা ঘটনার আশপাশে গিয়ে দেখেছেন। আমি আজকে বললাম আমার ইউনিভার্সিটি কন্ট্রোলারদের, আমার ইউনিভার্সিটির অফিসিয়ালদের, যে ইউনিভার্সিটির চারিদিকে অনেক নিষিদ্ধ দ্রব্য পড়ে থাকতে দেখা যায়। আজকে ইউনিভার্সিটির ক্যাম্পাস নাকি হোটেল রুম অনেক ক্ষেত্রে বোঝা যায় না, এমন এমন জিনিসপত্র থাকে। আজকে বিভিন্ন রকম মাদকের বোতল ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আছে। এরা কারা? ইউনিভার্সিটি কি খবর পায় না?
যারা ইউনিভার্সিটির কাজ করছে তারা কি খবর পায় না, নাকি পেয়েও তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মদত করে? আজকে এই প্রশ্নটা আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলেছি। পাশাপাশি এই সিসিটিভি লাগানো দেখি তাদের একটা স্কুলের ক্ষমতা রয়েছে 10-15-20টা সিসিটিভি লাগানো, তবে কি ধরতে হবে যাদবপুর ইউনিভার্সিটির প্রতিষ্ঠানের সত্যি কোনো আর্থিক ক্ষমতা নেই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো লাগানোর, নাকি তাদের মানসিকতা নেই, নাকি এই অফিসিয়ালরা ভয় পায় ছাত্রদের, এবং নাকি ছাত্র এবং ভোটার এই ভোটকে তারা ভয় পায়? আজকে এই প্রশ্নটা করতে হবে। আজকে এই প্রশ্নটাকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে করছি, এবং আজকে কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। আমরা আজকেও আমরা আন্দোলন কিন্তু কোন রকম কোন স্বাধীনতার সীমা লঙ্ঘন করেন। আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকেছি, আমরা সীমাবদ্ধ লোকবল নিয়ে ঢুকেছি, বাইরে থেকে নির্দিষ্ট রাজ্য কমিটির নেতৃত্বরা আমরা ঢুকেছি, বাকিরা শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসের ছেলেমেয়েরা ছিল। তাদের বাইরে আমরা নিয়ম শৃঙ্খলা ভাঙিনি, আমরা ভদ্রভাবে নর্মাল ভাবে গিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আজকে আমরা স্লোগানিংও দিইনি, কারণ আমরা প্রথম দিন ইউনিভার্সিটিকে চিঠি দিয়ে আমরা 7 দিনের সময়সীমা দিয়েছি তাদেরকে। আমরা জানতে চেয়েছি তারা কবে সিসিটিভি বসবে। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ করলাম, তাদের কাছেও বলি কেন তারা পুলিশ পোস্টিং বসাতে পারছেন না। তারা বলছেন ইউনিভার্সিটির তরফ থেকে একটা গড়িমসি আছে। আজকে যেখানে মহামান্য আদালত বলছে সিসিটিভি প্রয়োজন, নিরাপত্তার প্রয়োজন, এবং যাদবপুর মতন ইউনিভার্সিটিগুলো বারবার এটা হচ্ছে, কেন যাদবপুর প্রেসিডেন্সির মতো ইউনিভার্সিটিগুলো এইগুলো হবে না, নিরাপত্তার ব্যবস্থা হবে না? আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। আমরা দাবি করেছি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তারা যেন সব রকমভাবে তদন্তে সহযোগিতা করে। এই বহিরাগতরা বারবার আসছে, তারা কি স্বার্থে আসছে এটা আমরা জানতে চাইছি। একটা রিপোর্ট, একটা যেন প্রত্যেকে কারা কলেজে ঢুকছে যেন প্রকৃত রিপোর্ট আমাদের কাছে থাকে, এবং তাদের কারণ দর্শানো থাকে না। যে যখন ইচ্ছে ইউনিভার্সিটি ঢুকে গেলাম, রেজিস্টার খাতা মেনটেন হলো না, তবে বুঝবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দোষ করে। আমরা নিশ্চিতভাবে আগামী দিনে এই বিষয়ে থাকবো। আমার যাদবপুর ইউনিভার্সিটির কিশলয় রয়, সঞ্জীব এবং বাকি সকল আমার ছাত্রছাত্রীরা আছে, স্কলাররা রয়েছে, তারা আজকে এই ঘটনায় ছিল, তারা আন্দোলনকে এগিয়ে রাখবে। এবং সবচেয়ে বড় কথা, সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের ইউনিভার্সিটির ছেলেদের কাছে এসে বলছে দাদা আমাদেরকে বাঁচাও। পরবর্তীকালে মা বাবারা ভাবছে নিশ্চয়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাদবপুরে ভর্তি করলে ভালো, কিন্তু তাদের আজকে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে তাদের জীবন সংশয় দেখা দিচ্ছে। আমরা ঘোরতর বিরোধিতা করছি। আগামী দিনে আমাদের আন্দোলন চলবে, এবং এই যে কথা আপনি প্রশ্ন করলেন যে পিএম রিপোর্টের রেসপন্স এখনো আমরা পাইনি, আমরা অপেক্ষায় আছি, আমরা অধীর করে অপেক্ষা করছি। কিন্তু ইউনিভার্সিটি প্রত্যেকটি স্পটে সিসিটিভি লাগাতে হবে। এবং কেন এখানে একটা ছাত্রছাত্রী পড়ে যেতে পারে, কোন অবস্থায় সে ছিল, তাকে কি জোর করা হয়েছিল কিনা, কারা কি আছে, সত্যোন্মোচন হওয়া পুরোপুরি সম্ভবপরই নয়, কারণ সিসিটিভি নেই। আর যারা ছিল তারা তাদেরকে পালিয়েছে। শিক্ষার চাইনি এদের নৈতিকতার। আগামী দিনে যাদবপুর ইউনিভার্সিটির সাধারণ ছাত্রছাত্রীরা নিশ্চিতভাবে এই এসএফআই এবং মুটাকে উৎখাত করে যথাযোগ্য জবাব দেবে।